আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় এইচএসসি 2025 ব্যাচ, তোমরা জানো যে তোমাদের 25 ব্যাচের যারা আছো তোমাদের আগামী 26 জুন থেকে পরীক্ষা শুরু হবে। তো আজকে হচ্ছে 22শে মে, অর্থাৎ আমরা যদি ভালোভাবে হিসাব করি তাহলে বলা যেতে পারে যে তোমাদের হাতে আর মাত্র অল্প কিছুদিন সময় বাকি আছে, অর্থাৎ 1 মাসের মতো সময় বাকি আছে। তো তোমরা যারা যারা আজকের এই ক্লাসটি করবে অবশ্যই একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত করবে, যাতে করে আমরা এই ক্লাসের মাধ্যমে আমাদের যত সমস্যাগুলো আছে সেগুলো যাতে আমরা দূর করতে পারি ইনশাআল্লাহ। ঠিক আছে? কারণ আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে অপরিচিত গল্প থেকে যা যা পড়া দরকার এবং অপরিচিত গল্প থেকে কি কি পড়তে হবে A to Z ইনশাআল্লাহ আমরা আজকে শিখে যাব। সো তোমরা যারা যারা জয়েন করেছো আমাকে একটু কমেন্টে বলবা যে সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। যদি দেখা যায় একটু কমেন্ট করে জানাবা যে স্যার সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, তাহলে আমরা আজকের আমাদের এই কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করব। এবং ইনশাল্লাহ আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদেরকে এতটুকু আমি ইনশিওর করতে পারি যে তোমাদের যা সমস্যা আছে ইনশাল্লাহ এই সমস্যাটা আমরা দূর করে দিতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে? তো যারাই আছো একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে বলে দিতে পারো যে ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে, আমরা হচ্ছে ক্লাসটা শুরু করতে পারি কিনা। এই ব্যাপারটা যখন তোমরা বলবা যে জি ভাইয়া সবকিছু ক্লিয়ার আছে, শুরু করেন, তখন আমরা ইনশাআল্লাহ শুরু করব। এবং আজকে আমরা অপরিচিতা থেকে একদম A to Z জানবো, অর্থাৎ যা যা দরকার আমাদের সবকিছু আমরা আজকে জানবো, যাতে করে আমাদের কোনো সমস্যা না থাকে অপরিচিতা গল্পের মধ্যে। ঠিক আছে? তো এই ব্যাপারটা সবাই একটু ইনশিওর হয়ে যাবা, এবং যাদের সমস্যা আছে অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবা। যা যা লিখতে বলবো, যে প্রশ্নটা বলবো যে ইম্পর্টেন্ট, সে প্রশ্নটা একটু লিখে রাখবা, যাতে করে পরবর্তীতে তুমি যাতে এই প্রশ্নটা খুব সহজেই পেয়ে যাও। ঠিক আছে? তো আমি আশা করছি ইতিমধ্যে তোমরা অনেকেই জয়েন করেছো এবং তোমরা জয়েন করে ফেলবে। ঠিক আছে? তাহলে আমরা একটু ক্লাসটা শুরু করি। সো তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, এখন আমরা একটু ক্লাসটা শুরু করে দেব, যাতে করে আমরা সুন্দরভাবে আজকের এই ক্লাসটা করতে পারি ইনশাআল্লাহ। তো দেখো, তাহলে আমরা হচ্ছে যে ব্যাপারটা দেখছি সেটা হচ্ছে অপরিচিতা। তো অপরিচিতা গল্প থেকে আমাদের প্রতি বছরই কোশ্চেন আসে। তাহলে অপরিচিতা গল্প থেকে আমরা যে ব্যাপারটা জানবো সেটা হচ্ছে যা জানা ফরজ, অর্থাৎ অপরিচিতা গল্পের মধ্যে তোমাকে যেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে আমরা এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, তোমার প্রথম কোশ্চেন আসতে পারে যে অপরিচিতা গল্পের লেখককে। অপরিচিতার গল্পের লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে অপরিচিতা গল্পটি লিখেছেন এবং তিনি 1861 সালে জন্মগ্রহণ করেন এবং 1941 সালে তিনি মৃত্যুবরণ করেন। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন কত সালে এবং মৃত্যুবরণ করেন কত সালে, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। দেন আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের যে লেখক তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার যে প্রথম অর্থাৎ বাংলা সাহিত্যে প্রথম সার্থক যে ছোট গল্প আছে সেই ছোট গল্পের রচয়িতা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমাদের একটা এমসিকিউ এভাবে আসতে পারে যে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতাকে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেন কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় জন্মগ্রহণ করেন, এই কোশ্চেনটা কিন্তু আসতে পারে যে রবীন্দ্রনাথ ঠাকুর আসলে কোথায় জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার প্রথম যে ছোট গল্প আছে সেই ছোট গল্পের নাম হচ্ছে ভিখারিনী। তার প্রথম ছোট গল্পের নাম কি? ভিখারিনী। তো তুমি এইটা একটু মার্ক করে বা খাতায় লিখে রাখতে পারো তোমরা। সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে ছোট গল্প আছে সেই ছোট গল্পের নাম কি? ভিখারিনী। দেন কুষ্টিয়ার শিলাইদহে বসবাসের সময়টি ছোট গল্প লেখার স্বর্ণযুগ হিসাবে বিবেচিত হয়। অর্থাৎ যখন রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে বসবাস করতেন জমিদারি দেখাশোনা করার জন্য, ঠিক ওই সময়টার মধ্যে উনি সবচেয়ে বেশি স্বর্ণযুগ মানে সব থেকে বেশি ছোট গল্প লিখেছেন, এই জন্য ওই সময়টাকে বলা হয় ছোট গল্প লেখার স্বর্ণযুগ। আমরা কি বুঝতে পারছি? যেমন ইমরান আলী বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা যারা বুঝতে পারছো তারা একটু কমেন্টে জানাবা। আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রাকিব জয়েন করেছে, বলেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যা যা বলবো যে প্রশ্নটা ইম্পর্টেন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, সেই প্রশ্নটা হচ্ছে তুমি সুন্দরভাবে লিখে দিবে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? তাহলে আমাদের এই জিনিসটা আমরা ক্লিয়ার তো? দেখো,
তাহলে আমাদের আরেকটা হচ্ছে এই যে রক্তকরবী। রক্তকরবী হচ্ছে ইম্পর্টেন্ট। রক্তকরবী কি, এটা ইম্পর্টেন্ট, এটা সবাই সুন্দর করে খাতায় লিখে রাখবা। সেটা হচ্ছে রক্তকরবী কি। রক্তকরবী হচ্ছে একটি নাট্যগ্রন্থ। অর্থাৎ রক্তকরবী কি, রক্তকরবী হচ্ছে একটি নাট্যগ্রন্থ। ঠিক আছে, তাহলে রক্তকরবী কি, রক্তকরবী হচ্ছে একটি নাট্যগ্রন্থ। এটা আমাদের পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, আমি আবারও বলতেছি, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন প্রথম ছোট গল্প প্রকাশিত হয় 16 বছর বয়সে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম যে ছোট গল্পটা রচিত হয়েছিল ভিখারিনী, সেটা হচ্ছে মাত্র তার 16 বছর বয়সে প্রকাশিত হয়েছিল। এবং তার শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চিয়তা। তার শ্রেষ্ঠ কাব্য সংকলনের নাম হচ্ছে সঞ্চিয়তা। এবং সর্বশেষ কাব্যগ্রন্থের নাম হচ্ছে শেষ লেখা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই শেষ লেখা দিয়েই তার জীবনের ইতি ঘটিয়েছেন। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত সর্বশেষ গল্পটির নাম হচ্ছে মুসলমানের গল্প। তার সর্বশেষ গল্পটির নাম কি, মুসলমানের গল্প। এখন আমি যদি তোমাদেরকে একটা কোশ্চেন করি, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে, কমেন্টে বলো। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্পকার কে, কমেন্টে একটু বলো তো আমাকে। বাংলা সাহিত্যের যতজন আছেন তাদের মধ্যে প্রথম ছোট গল্পকার কে ছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তা তোমরা একটু আমাকে কমেন্টটা বলো যে কি হবে বা কে হবে। আচ্ছা, যদি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এই ধরনের কোশ্চেন আসতে পারে। এখন আমরা একটু অনুপম সম্পর্কে শিখবো, যে অনুপম সম্পর্কে যে প্রশ্নগুলো আসে। আমাদের প্রথম প্রশ্ন আসতে পারে যে অপরিচিতা গল্পের নায়ক কে, অপরিচিতা গল্পটির নায়ক কে, এইটা হচ্ছে প্রথম প্রশ্ন আসতে পারে, যে অপরিচিতা যে গল্পটি আছে এই গল্পটির নায়ক কে। যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় যে অপরিচিতা গল্পটির নায়ক কে, তখন আমরা কিন্তু সুন্দরভাবে বলে দিতে পারবো যে অপরিচিতা গল্পটির নায়ক হচ্ছে অনুপম। সবাই একটু কমেন্টে বলো অপরিচিতা গল্পটির নায়ক কে, অপরিচিতা গল্পটির নায়ক কে। আমি এটা তোমাদেরকে জিজ্ঞেস করছি, তো তোমরা একটু কমেন্টে বলো। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ রাকিব বলেছে ভাইয়া রবীন্দ্রনাথ ঠাকুর। ওইটা হচ্ছে, ও বলেছে হচ্ছে যে ওই যে মানে অপরিচিতা গল্পটির লেখকটা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন। এটা হচ্ছে উত্তর দিয়েছে। তো এখন আমি যে কোশ্চেনটা করেছি যে অপরিচিতা গল্পটির নায়ককে, বিক্রম কুমার কুন্ডু জয়েন করে ফেলেছে। সে বলেছে হায়, কি হায়। ঠিক আছে, তো তোমরা যারাই আসো একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন করে ফেলবা, একটু বন্ধুদেরকে মেনশন করে দাও। আমরা ইনশাল্লাহ তোমাদের জন্য যা যা দরকার, যা যা দরকার সবগুলো বিষয় সুন্দরভাবে শেষ করে দেওয়ার চেষ্টা করব। সো তোমরা যদি একটু জয়েন করো এটা তোমাদের জন্য ভালো। বিজয় বলেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তুমি কেমন আছো? ক্লাসটা হচ্ছে পেজে হচ্ছে, সো পেজে চলে গেলেই ক্লাসটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পারছি। হ্যাঁ, বুঝতে পারছি। এবার আমি যদি তোমাদেরকে একটু দেখাই, কি দেখাবো, সেটা হচ্ছে যে এই অপরিচিতা গল্পটির কথক কে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে অপরিচিতা গল্পটির কথক কে। অপরিচিতা গল্পটির কথক হচ্ছেন, অপরিচিতা গল্পটির যিনি কথক তার নাম হচ্ছে অনুপম। এবং অনুপমই হচ্ছে সম্পূর্ণ ঘটনাটা বর্ণনা করেছেন। এবং অপরিচিতা গল্পে বর্তমান অনুপমের বয়স হচ্ছে 27 বছর, বাট যখন তার বিয়ের কথা চলছিল বা বিয়ে হওয়ার কথা ছিল, তখন তার বয়স ছিল 23 বছর, তখন তার বয়স ছিল 23 বছর। তাহলে যদি এমন কোশ্চেন করা হয় যে অপরিচিত গল্পটির বয়স, বুঝতে পারছো তোমরা? তাহলে আমরা যে ব্যাপারগুলো বলছি এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেন বাবা উকিল, অর্থাৎ অপরিচিতা গল্পটির মধ্যে আমরা জানি যে অনুপমের বাবা ছিলেন একজন উকিল, মানে আইন ব্যবসা করতেন। এবং তার মা ছিলেন একজন গরিব ঘরের মেয়ে, যেটা কিনা আমরা সবাই মোটামুটি জানি। দেন মেধাবী শিক্ষার্থী ছিলেন তিনি, এবং তাকে তুলনা করা হয়েছিল মাকাল ফল, শিমুল ফুল এবং গজাগণনের ছোট ভাই এর সাথে। অর্থাৎ অনুপমকে এই কয়েকটা বিষয়ের সাথে তুলনা করা হতো, যেটা কিনা আমরা সবাই জানি। তো অনুপম থেকে যদি কোনো কোশ্চেন আসে, আমার মতে এইখানে যে কয়েকটা টপিক আমরা লিখে দিছি এর বাহির থেকে আসবে না, এর ভেতর থেকে আসবে। অনুপম থেকে যদি কোনো প্রশ্ন আসে ইনশাল্লাহ এর ভেতর থেকে আসবে। দেন অপরিচিতা গল্পটির নায়িকা, অপরিচিতা গল্পটির নায়িকা সম্পর্কে জানতে হবে। অপরিচিতা গল্পটির নায়িকাকে, অপরিচিতা গল্পটির নায়িকা হচ্ছে কল্যাণী।
অর্থাৎ অপরিচিত গল্পটির নায়িকা হচ্ছে কল্যাণী। এবং কল্যাণী সম্পর্কে একটা তথ্য আমাদের জানা উচিত, সেটা হচ্ছে তিনি অত্যন্ত শান্ত এবং মানসিকভাবে বলিষ্ঠ সাহসী নারী ছিলেন। আমাদের এই অপরিচিতা গল্পটির নায়িকা, অপরিচিতা গল্পটির নায়িকা। এবং এই যে আমাদের যে মেয়ে, অর্থাৎ আমাদের যে নায়িকা, বিয়ের সময় তার বয়স ছিল 15 বছর এবং তিনি উচ্চ শিক্ষিত ছিলেন এবং সাহসী ছিলেন এবং আধুনিক নারী ছিলেন এবং নারী শিক্ষার জন্য তার জীবন তিনি উৎসর্গ করেন, অর্থাৎ তিনি মাতৃআজ্ঞা, অর্থাৎ তিনি শিক্ষার জন্য জীবন উৎসর্গ করেছেন এবং তিনি আর বিবাহ করতে চাননি। সে ব্যাপারটা জানতে হবে। দেন আমরা এখন চলে আসি আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র, সেটা হচ্ছে মামা। অর্থাৎ অপরিচিত গল্পটির মধ্যে যিনি সব থেকে বেশি বড় প্যাচ লাগাইছিল তিনি হচ্ছে এই মামা। এই মামাই হচ্ছে দুনিয়ার মধ্যে সব থেকে খারাপ একটা লোক, যিনি হচ্ছে কি করছে এই অপরিচিত গল্পটির মধ্যে যে প্যাচ লাগাই দিছিল এবং প্যাচ লাগাই দেওয়ার কারণে হচ্ছে এমন ঝামেলার সৃষ্টি হয় এবং যেই ঝামেলার কারণে আমাদের অনুপমার বিবাহ করতে পারে নাই। পারে নাই, তাহলে আমাদের এই ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে অনুপমের মামা সম্পর্কে, অনুপমের চেয়ে বছর 6 বড় হচ্ছে অনুপমের মামা। তাহলে অনুপমের মামা হচ্ছে অনুপমের চেয়ে বছর 6 বড় এবং তিনি ছিলেন লোভী এবং যৌতুক লোভী ছিলেন। তিনি অর্থলোভীও ছিলেন, তিনি যৌতুক লোভীও ছিলেন এবং অত্যন্ত ছোট মনের মানুষ ছিলেন এই অনুপমের মামা। এবং তিনি কারো কাছে ছোট হতে চান না, অর্থাৎ কারো কাছে ছোট হতে চান না, কারো কাছে তিনি ঠকতেও চেতেন না, অর্থাৎ নিজেকে তিনি অতি চালাক মনে করতেন এবং মেয়ের চেয়ে মেয়ের বাবার খবরটা তার কাছে বেশি গুরুতর ছিল। দেন 5 নাম্বার আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে অনুপমের মা। অনুপমের মা সম্পর্কে যদি আমরা একটা তথ্য দেখি যে অনুপমের মা হচ্ছে বাড়ির ভেতরের দিক দেখেন। যদি তোমাদের এভাবে প্রশ্ন আসতে পারে যে বাড়ির ভেতরের দিক দেখেন, এই উক্তিটি দ্বারা কাকে ইঙ্গিত করা হয়েছে অপরিচিতা গল্পে, তখন কিন্তু উত্তরটা লিখতে হবে অনুপমকে ইঙ্গিত করা হয়েছে। কি অনুপমের মাকে বলো তো? তখন উত্তর হবে অনুপমের মাকে ইঙ্গিত করা হয়েছে। দেন অনুপমের মামার, অনুপমের যে মামা আছে অর্থাৎ অনুপমের মামার সব সিদ্ধান্ত চোখ বন্ধ করে মেনে নেয় যিনি, তিনি হচ্ছে অনুপমের মা। দেন আমরা দেখতে পাচ্ছি যে অনুপমকে আদর যত্নে বড় করে তুলেছিলেন এই অনুপমের মা। এবং শম্ভুনাথ সেন সম্পর্কে যদি আমরা একটু তথ্য দেখি, শম্ভুনাথ সেন কে ছিলেন? সবাই একটু কমেন্টে বলো তো শম্ভুনাথ সেন কে ছিলেন? শম্ভুনাথ সেন কে ছিলেন কমেন্টে বলো, দেখা যাক দেখি কে কে পারো। শম্ভুনাথ সেন কে ছিলেন? শম্ভুনাথ সেন কে ছিলেন দেখি। সাদিয়া বলেছে ওকে। তফিকুল ইসলাম বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আমি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছি সেটা হচ্ছে আহ কল্যাণীর বাবা ছিলেন। হ্যাঁ, তফিকুল ইসলাম সঠিক উত্তর দিয়েছে। তাহলে শম্ভুনাথ যিনি ছিলেন তিনি হচ্ছেন কল্যাণীর বাবা ছিলেন, অর্থাৎ কল্যাণীর বাবা ছিলেন শম্ভুনাথ সেন। এবং শম্ভুনাথ সেনের বয়স হচ্ছে 40 বছর বা 40-এর এপার ওপার বলা হয়, অর্থাৎ 40-এর মতোই তার বয়স ছিল এবং তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার। তাহলে শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন? শম্ভুনাথ সেন পেশায় কি ছিলেন সবাই একটু কমেন্টে বলো তো। শম্ভুনাথ সেন পেশায় ছিলেন একজন ডাক্তার এবং শম্ভুনাথ সেন আহ তিনি থাকতেন কানপুরে। শম্ভুনাথ সেন কোথায় থাকতেন? তিনি কানপুরে থাকতেন, এটা আমরা জানি যে শম্ভুনাথ সেন কানপুরে থাকতেন। এবং শম্ভুনাথ সেন অত্যন্ত শান্ত, মানসিকভাবে বলিষ্ঠ এবং সাহসী নারী ছিলেন। তিনি কি পুরুষ ছিলেন বলেন তো? তিনি পুরুষ ছিলেন। ঠিক আছে, তাহলে শম্ভুনাথ সেন সম্পর্কে আমরা এই তথ্যগুলো জানবো। বিশেষ করে শম্ভুনাথ সেন কে ছিলেন, শম্ভুনাথ সেন কি ছিলেন, এই দুইটা ইম্পর্টেন্ট। তিনি পেশায় ছিলেন একজন ডাক্তার এবং তিনি ছিলেন, শম্ভুনাথ সেন ছিলেন কল্যাণীর বাবা, কল্যাণীর বাবা ছিলেন, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক আছে, রাকিব ঠিক বলেছ, তৌহিদ ঠিক বলেছ। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি। আমরা যদি হরিশ, হরিশ সম্পর্কে একটু তথ্য জানার চেষ্টা করি। হরিশ, হরিশটা আসলে কে ছিল আমি যদি একটু তোমাদেরকে বলি। অনুপমের যে বন্ধু, অনুপমের বন্ধু ছিলেন হরিশ এবং হরিশ হচ্ছে কানপুরে থাকে। অর্থাৎ আমরা যদি ফুল তথ্যগুলো একটু খেয়াল করি তাহলে অনুপমের বন্ধু হরিশ এবং হরিশ হচ্ছে কানপুরে থাকে
এবং আশার জমাতে অর্থাৎ আসর জমাতে ওস্তাদ ছিল হরিশ। নাদিয়া রহমান বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসর জমাতে ওস্তাদ কে? আসর জমাতে ওস্তাদ হচ্ছে আমাদের হরিশ, এবং তিনি অত্যন্ত রসিক প্রকৃতির মানুষ ছিলেন এবং অনুপমের বিয়ের ঘটক ছিলেন। অনুপমের বিয়ের ঘটক, তাহলে খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনটা, যে অপরিচিতা গল্পে অনুপমের বিয়ের ঘটক ছিলেন কে? কমেন্টে বলো তো। সবাই কমেন্টে বলো, অপরিচিতা গল্পে অনুপমের বিয়ের ঘটক কে ছিলেন? অপরিচিতা গল্পে অনুপমের বিয়ের ঘটক কে ছিলেন? তফিকুল বলেছে হরিশ। বাকিরা কমেন্টে বলো। হরিশ অনুপমের বন্ধু, বাসা কানপুর। হ্যাঁ, এভাবে পড়তে হবে। হরিশ অনুপমের বন্ধু, কানপুরে বাসা, অর্থাৎ বাসা কানপুর, আসর জমাতে ওস্তাদ, রসিক প্রকৃতির মানুষ ছিলেন। হ্যাঁ, এই কয়েকটা বিষয় যদি আমরা একটু জানি তাহলে সহজ। দেন 8 নম্বরে আর একটা চরিত্র, সেটা হচ্ছে বিনু দাদা সম্পর্কে। সো বিনু দাদা কে ছিলেন? অনুপমের পিস্তত ভাই ছিলেন। তাহলে অনুপমের পিস্তত ভাই কে ছিলেন? বিনু দাদা। এবং বিনু দাদার ভাষাটা ছিল অত্যন্ত আট এবং ষাট, ঠিক আছে। এবং কল্যাণীকে দেখতে এবং আশীর্বাদ করতে তিনি যান। কল্যাণীকে দেখার জন্য এবং আশীর্বাদ করার জন্য তিনি গিয়েছিলেন। তাহলে একটা কোশ্চেন এভাবে আসতেই পারে, যে অপরিচিতা গল্পে কন্যাকে আশীর্বাদ করতে গিয়েছিলেন কে? মোহাম্মদ রাকিব বলেছে তাসনাম ভাইয়া ছিল ঘটক, আসর জমাতে অদ্বিতীয় ছিল হরিশ। না, আমি অনুপম আর ইয়ের বিয়ের ঘটক ছিলাম না। যদি আমি বিয়ের ঘটক থাকতাম তাহলে অবশ্যই বিয়েটা হইতো। যেহেতু বিয়েটা হয় নাই, এই জন্য আমি ঘটক ছিলাম না। ঠিক আছে। আচ্ছা, তাহলে একটু 9 নাম্বার, এখন আমরা যে প্রশ্নগুলো তোমাদেরকে এখানে পড়াচ্ছি, এগুলো কিন্তু ভাই এতটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। এতটা ইম্পর্টেন্ট, এটা প্রচুর ইম্পর্টেন্ট। যে প্রশ্নটা তুমি দেখবা যে পরীক্ষায় প্রশ্ন আসবেই, যেটা আসবেই সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। আচ্ছা, তার 9 নাম্বার, কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল। কোন স্টেশনে? সে হচ্ছে কানপুর স্টেশনে নেমেছিল। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে যে কল্যাণী কোন স্টেশনে নেমেছিল? কল্যাণী কানপুর স্টেশনে নেমেছিল। কল্যাণীর বাবার নাম কি? কল্যাণীর বাবার নাম হচ্ছে শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। কল্যাণীর বাবা শম্ভুনাথ সেন। শম্ভুনাথ সেন। বিনুদা এক জোড়া ইয়ারিং দিয়ে আশীর্বাদ করেছিল। কেডা কইছে তোরে বিনু দাদা? ভাইয়া বিয়ে করে ফেলেন। কারে বিয়ে করে ফেলবো? কি বলিস এইসব? আচ্ছা, অপরিচিতা গল্পে কন্যাকে অপরিচিতা গল্পে কন্যাকে কি দিয়ে আশীর্বাদ করা হয়েছিল? অপরিচিতা গল্পে কল্যাণীকে ইয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল। ইয়ারিং, ঠিক আছে, হ্যাঁ। এবং গাড়িতে জায়গা আছে, উক্তিটি কার? গাড়িতে জায়গা আছে, উক্তিটি কার? উক্তিটি হচ্ছে কল্যাণীর। শম্ভুনাথ বাবুর গায়ে মেয়ের গহনাগুলো কোন আমলের ছিল? শম্ভুনাথ বাবুর মেয়ের গহনাগুলো কোন আমলের ছিল? সেগুলো হচ্ছে তার পিতিমহী আমলের ছিল। তার পিতিমহী আমলের ছিল, বুঝছো? পিতিমহী, বুঝছো, তার দাদার আমলের। অনুপমের মামার জীবনে একমাত্র লক্ষ্য কি ছিল? অনুপমের মামার জীবনের একমাত্র লক্ষ্য ছিল তিনি কারো কাছে ঠকবেন না। এই যে তিনি যে এই ভাবে তার জীবনের লক্ষ্যটা সেট করেছিলেন, এই জন্যই আমাদের সেই অনুপম বিবাহ করতে পারে নাই। তার জীবনটা ধ্বংস হয়ে গিয়েছিল, সে আর বিবাহ করতে পারেনি। কেন করতে পারেনি? কারণ তার মামার জন্য। তার মামা তাকে বেশি কাহিনী করে ফেলেছিল, ঠিক কিনা? দেন, পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান এজেন্ট বা অভিভাবক কে ছিল? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষা আসবে, দেখো। তোমরা যারা পরীক্ষা দেবা, তোমরা দেখবা এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষা আসবে। পৃথিবীতে অনুপমের ভাগ্য দেবতার প্রধান প্রধান এজেন্ট কে ছিল? তার মামা ছিল, ঠিক আছে। এবং অপরিচিতা গল্পে টাকার প্রতি আসক্তি কার অস্থিমজ্জায় জড়িত ছিল? এটা অলরেডি আমরা সবাই জানি, সেটা হচ্ছে মামার। মামার, ঠিক আছে। দেন, অপরিচিতা গল্পে কে চুপচাপ স্বভাবের? অপরিচিতা গল্পে একজন খুবই চুপচাপ স্বভাবের ছিলেন, তিনি হচ্ছে কল্যাণীর বাবা।
তিনি কে ছিলেন? কল্যাণীর বাবা। অনুপমের বিয়ের সম্বন্ধ কে এনেছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা একটু কমেন্টে বলো তো, অনুপমের যে বিয়ের সম্বন্ধ, এই সম্বন্ধটা কে এনেছিল? অনুপমের বিয়ের যে সম্বন্ধ, এই সম্বন্ধটা কে এনেছিল? কমেন্টে বলো কে এনেছিল? অনুপমের মামার, না অনুপমের মামা না। অনুপমের বিয়ের যে সম্বন্ধ, সেটা এনেছিল অনুপমের বন্ধু, নাম তার হরিশ। অনুপমের অনুপমদের বাড়ি কোথায়? অনুপমদের বাড়ি হচ্ছে কলকাতায়। অনুপমরা কলকাতায় থাকে, আর কল্যাণীরা কই থাকে? হ্যাঁ। কে বিয়ে করবে না বলে পণ করেছে? বিয়ে করবে না বলেছে কল্যাণী। ভারতের গয়া অঞ্চলের অন্তঃসলিলা নদীর নাম কি? ফগু নদী। স্বয়ংবরা শব্দের অর্থ কি? দেখো, স্বয়ংবরা, স্বয়ংবরা শব্দটির অর্থ কি? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। স্বয়ংবরা, স্বয়ংবরা বলতে বোঝায় যে মেয়ের নিজের স্বামী নিজেই নির্বাচন করে। অর্থাৎ যে মেয়ে হচ্ছে তার বাবার কথা, তার মায়ের কথা, তার ভাইয়ের কথা, তার চাচার কথা, তার চাচির কথা, কথায় সে কারো কথাই মানে না, সে কারো কথাই শোনে না, সে তার নিজের স্বামী নিজেই নির্বাচন করে, সেই মেয়েগুলোকেই বলা হয় স্বয়ংভরা। ঠিক আছে? যে মেয়ে নিজের স্বামী নিজেই কি করে, নির্বাচন করে, তাকে বলা হয় স্বয়ংবরা। ঠিক আছে, এটা মাথায় রাখবা। দেন উমেদারি শব্দের অর্থ কি? উমেদারি মানে দেখো, চাকরির আশায় অন্যের কাছে ধারণা দেওয়া। অর্থাৎ অন্য বলে যে তোমাকে আমি একটা চাকরি দিয়ে দিব, এই চাকরির কথা শোনার পর সে সারাদিন তার সাথে বসে থাকে, সে যা বলে সেগুলো সে মেনে নেয়, তাকে টাকা দেয়, এই ব্যাপারগুলোকে বলা হয় উমেদারি। কি বলা হয়? উমেদারি বলা হয়। ঠিক আছে, মাথায় থাকবে। দেন কনস কনস কনস্ট শব্দের অর্থ কি? কনস্ট শব্দের অর্থ হচ্ছে নানা রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান। নানা রকম বাদ্যযন্ত্রের ঐক্যতান। ঠিক আছে। প্রদোষ, প্রদোষ শব্দের অর্থ কি? প্রদোষ শব্দের অর্থ হচ্ছে সন্ধ্যা। দেন লক্ষ্মী কিসের দেবী? লক্ষ্মী হচ্ছে ধন এবং ঐশ্বর্যের দেবী। দেন অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? অপরিচিতা গল্পটি সর্বপ্রথম সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয় 1914 সালে। এইগুলো পড়লেই মোটামুটি হবে, আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো পড়ে ফেলবে, হবে। অপরিচিতা গল্পটি কোন গ্রন্থে প্রকাশিত হয়? গল্প সপ্তকের 3য় খণ্ডে প্রকাশিত হয়। অনুপমকে মাকাল ফলের সাথে তুলনা করে বিদ্রূপ করেছিলেন পণ্ডিত মশাই। বিবাহ ভাঙার পর কল্যাণী মেয়ের শিক্ষার পথ গ্রহণ করেছে। এরপর মেয়েটি হিন্দিতে বলিল, না, আমরা গাড়ি ছাড়িব না। অপরিচিতা গল্পটি প্রকাশিত হয় কত সালে? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 1914 সালে। বিয়ে উপলক্ষে কনেপক্ষকে কলকাতায় আসতে হয়েছিল। অর্থাৎ বিয়েটা যেহেতু কলকাতায় হবে, এই জন্য কনেপক্ষকে কলকাতায় আসতে হয়েছিল। পুরাণের প্রজাপতি দেবতা হলেন জীবের স্রষ্টা, যেমন বক্ষা, ইনি দেবতা, বিয়ের দেবতা। ঠিক আছে। কল্যাণীর সাথে 2-3টি ছোট ছোট মেয়ে ছিল। কয়টি? 2-3টি। কোন বাতাসে অনুপমের মন শরীর কাঁপতে লাগলো? বসন্তের বাতাসে। ইয়ারিং মানে কি? কানের দুল। ইয়ারিং মানে হচ্ছে কি? কানের দুল। মন্দ নয় হে খাঁটি সোনা বটে, উক্তিটি কার? বিনু দাদার। বিনু দাদা বলেছিলেন মন্দ নয় হে খাঁটি সোনা বটে। অর্থাৎ কল্যাণীকে দেখে বিনু দাদা এই উক্তিটি করেছিলেন যে মেয়ে হচ্ছে মন্দ নয়, একদম খাঁটি একটা সোনা। ঠিক আছে। দেন পণ্ডিত মশাই অনুপমকে শিমুল ও মাকাল ফলের সঙ্গে তুলনা করতেন কেন? গুণহীনতার কারণে। অর্থাৎ তার কোনো গুণ ছিল না, অনুপমের কোনো কি ছিল না? গুণ ছিল না, তিনি অত্যন্ত বোকা স্বভাবের এক লোক ছিল। ধনুক ভাঙ্গা পণ বলতে বোঝায় অতি অতি কঠোর পণ বা প্রতিজ্ঞা। অনুপমকে আশীর্বাদ করা হয় কখন? বিয়ের 3 দিন পূর্বে অনুপমকে আশীর্বাদ করা হয়েছিল। এবং বিয়ে বাড়িতে মামা স্যাকরাকে কেন নিয়ে গিয়েছিলেন?
মামা শেখরাকে গহনা পরীক্ষা করার জন্য নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ গহনাটা ঠিক আছে কিনা এই ব্যাপারটা দেখার জন্য নিয়ে গিয়েছিলেন। দেন অনুপম এখানে কি করিবে, ও সবাই গিয়া বসুক, উক্তিটি অনুপমের মামার। কার সরস রসনার গুণ আছে, এটা তো আমরা জানি যে হরিশের। দেন শম্ভুনাথ কোন কোথাকার ডাক্তার ছিলেন, কানপুরের। কল্যাণীর পিতা বর্তমানে কোথায় বাস করেন, পশ্চিমে বাস করেন। বরের হাট কেমন, মহাজ্ঞ। ঠিক আছে, তাহলে আমরা আজকে অপরিচিত গল্পটি থেকে যে ব্যাপারটা জানলাম সেটা হচ্ছে যা জানা ফরজ অংশটুকু পড়ে ফেললাম। সো এটা আমাদের সাজেশন শিট থেকে পড়া হয়েছে। সো তোমরা যারা শিটটা নিছো তোমরা তো জানোই যে এটার ইম্পর্টেন্টটা কতটুকু। আর যারা নাও নাই তারা নিয়ে নিতে পারো। এটা 70 টাকা এখন আছে অফার মূল্যে। তো 70 টাকা দিয়ে তুমি কালেক্ট করতে পারো এবং এটা বাসায় বসে বসে পড়লে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করা পসিবল এবং ভালো রেজাল্ট করা সম্ভব হয়, বুঝছো? সো এই জন্য শিটটা নিয়ে নাও, ইনশাল্লাহ ভালো করতে পারবা। সো ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে আমাদের আরেকটা ক্লাসে ইনশাল্লাহ। সেখানে আমরা অন্য আরেকটি সাবজেক্ট নিয়ে আলোচনা করব।